হাসপাতালের স্যাভলন মেডিসিনের ভ্যাপসা গন্ধ বরাবরই ধ্রুবর পছন্দ নয়। ও কখনোই জ্ঞানত হাসপাতালে আসে না। যখন আসে তখন হয় সে ড্রাগের ওভারডোজ সহ্য করতে পারে না, নতুবা অ্যাংজাইটি অ্যাটাকের কারণে। ধ্রুবর বাবা ছেলের এই দুটো ব্যাপারে সর্বদাই তটস্থ থাকেন, অথচ নির্বোধ ছেলে বাবার এই চিন্তা দেখে ভাবে হয়তো সৌরভ ইয়ামির স্বার্থের জন্য ছেলের সুস্থতা নিয়ে এত ভাবেন। বদ্ধ কেবিনে চিকিৎসা চলছে অদিতির। ধ্রুব বাইরে এতক্ষণ ধরে বসেছিল, শেষ অবধি অতিষ্ঠ হয়ে সিগারেট ধরিয়েছিল একটা। নার্স এসে সেটা নেভাতে বলে গিয়েছে। আপাতত চুপচাপ চেয়ারে বসে আছে। ধ্রুবর ফোনটা পকেটে বাজছে অনেকক্ষণ ধরে। ধ্রুব সিগারেট পায়ের জুতা দিয়ে পিষে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনে লেখা উঠেছে বায়োলজিক্যাল ফাদার। ধ্রুব নাম দেখে কেটে দিল কল। ফোনটা বন্ধ করে আবারও পকেটে ঢুকিয়ে দিল। সৌরভ ইয়ামিন এবার ইমনের ফোনে কল দিলেন। ইমন সৌরভের কল দেখে আলগোছে পাশ থেকে উঠে একটু দূরে গিয়ে কল রিসিভ করলো। ও কোথায়? ওপাশে সৌরভ জিজ্ঞাসা করলেন। ইমন এক নজর ধ্রুবকে দেখলো, তারপর ফিসফিস করে উত্তর দিল। আঙ্কেল, ধ্রুব আমাদের সাথেই আছে, চিন্তা করবেন না, আমি ওকে বাসায় পৌঁছে দিব। ও হাসপাতালে কেন গেছে ইমন? ওর কি আবার অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে? ও ঠিক আছে নাকি আবার মারামারি করেছে? সৌরভ অস্থির রীতিমতো। ইমন বুঝে ধ্রুব কখন কোথায় যায়। ধ্রুবর এক একটা আচরণ সৌরভের নখদর্পণে থাকে, এটা নতুন কিছু না। ইমন এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে কিভাবে দিবে? ও শুধু বলল, আঙ্কেল, ধ্রুব একদম ফিট আছে, আমরা একটা কাজে এসেছি এখানে। সৌরভ ইয়ামিন ছেলে সুস্থ আছে শুনে স্বস্তির শ্বাস ফেললেন। চিন্তামুক্তভাবে বললেন, ঠিক আছে, ছেলেটাকে কিছু খাইয়ে দিও, দুপুরে তো কিছু খেলো না। জি আঙ্কেল। ইমন নম্রভাবে বলল। সৌরভ ইয়ামিনের ছেলের প্রতি ভয়াবহ দুর্বলতা আছে, এটা ধ্রুবর বন্ধুরা জানে। ওরা এটাকে বাবার স্নেহ হিসাবে ধরলেও ধ্রুব ভাবে এসবই স্বার্থ। নির্বোধ ধ্রুব জীবনও বাপকে মূল্যায়ন করলো না। ইমন ফোন কেটে এগিয়ে গিয়ে আবার ধ্রুবর পাশে চেয়ারে বসলো। ধ্রুব ইমন বসতেই এবারে যাত্রায় মৃদু হেসে মাথা নিচু করে বলল, উনি কল করেছে, রাইট? ইমন এ কথা শুনে এবার ভীষণ তেতে উঠে বলল, এই, উনি কি আবার বাবা বলতে মুখে বাঁধে কেন তোর? ধ্রুব হাসলো, উত্তর দিল না। ধ্রুবর এমন খাপছাড়া আচরণ ইমনের রাগ উঠিয়ে দিল। ও কিছু বলতে যাবে তার আগে ডক্টর কেবিন থেকে বেরিয়ে এলেন। ধ্রুব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল মহিলা ডক্টরের দিকে। ডক্টর ধ্রুবকে আপাতমস্তক দেখলেন, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, মেয়েটার কি হতোই? ধ্রুব এবার দোনমনো করতে লাগলো, কি হয় সে অদিতির? ফ্রেন্ড, কাজিন নাকি প্রেমী? ধ্রুব বড্ড অস্বস্তিতে পড়ে গেছে। ধ্রুব আমতা আমতা করতে দেখে মহিলা ডক্টর মাঝপথে ধ্রুবকে আটকে দিলেন। বিরক্ত ভঙ্গিতে বললেন, তুমি পেশেন্টের যেই হও, ওর শরীর ভীষণ দুর্বল, কিছুদিন রেস্টে থেকে নিয়মিত টেক কেয়ার নিলে ভালো হয়ে যাবে। মেডিসিন দিয়ে দিয়েছি আমি, কিনে খাওয়াতে থাকো। বেস্ট অফ লাক। মহিলা ডক্টর ধ্রুবকে কথা বলতে বলতে আরো একবার দেখলেন। মলিন শার্ট গায়ে, জিন্স জায়গায় জায়গায় ফাটাছেঁড়া। এটা নাকি আজকালের ফ্যাশন। চুলটা অগোছালো বড্ড। মহিলা ডক্টর ভেতরে অসুস্থ হয়ে পড়ে থাকা মেয়েটার প্রতি হঠাৎ করে বড্ড দরদ অনুভব করলেন। এত সুন্দর ফুলের মতো মেয়েটা এক বখাটের খপ্পরে কিভাবে পড়ে গেল ভেবে পেলেন না তিনি। উনি ধ্রুবকে বাঁকা নজরে দেখে এড়িয়ে চলে গেলেন। ডক্টর যেতে ধ্রুব ওনার যাওয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। ডক্টরের তাকানোর মোটেও ভালো লাগেনি। ইচ্ছে করছে ধরে দিয়ে দিতে কয়েকটা, কিন্তু ধ্রুব মেয়েদের গায়ে হাত তুলে না দেখে নিজেকে আটকালো। ইমন পাশ থেকে ডক্টরের যাওয়ার দিকে চেয়ে দাঁত পিষে বলল, এই ডাক্তার তোকে এভাবে দেখছিল কেন? সাহস দেখ ওনার, তোকে জাজ করেছে। ধ্রুব নিজের দিকে একবার চেয়ে মুচকি হাসলো, বলল, বাদ দে, সারাক্ষণ অমন গুন্ডোর মতো ঘুরে বেড়ালে যে কেউ এমনভাবে তেরা নজর দিবে। ইমন ধ্রুবর কথা মোটেও পছন্দ হলো না। ও কড়া চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব কেবিনের সামনে এসে দাঁড়িয়েছে ততক্ষণে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না ভাবছে। অদিতি কি ভাববে, ঢোকা উচিত? ইমন পাশ থেকে ধ্রুবর এমন অস্বাভাবিক আচরণ দেখে বিরক্ত হয়ে ওকে ফট করে ঠেলে ঢুকিয়ে দিল কেবিনে। ধ্রুব কেবিনের ভিতর ঢুকে পড়ে হতভম্ব হয়ে ইমনের দিকে তাকালো। অদিতি কেবিনে বিছানায় হেলান দিয়ে বসে আছে। পাশে নার্স ফল কাটছে অদিতিকে খাওয়ানোর জন্য। ধ্রুব ইমনের এমন হাতাহাতি দেখে অদিতি চমকে তাকালো ওদের দিকে। নার্স ওদের এত শোরগোল দেখে বিরক্ত হয়ে বলল, এখানে শব্দ করবেন না, পেশেন্টের ক্ষতি হবে। ইমন ধ্রুবকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁত দেখিয়ে হেসে ফেলল। পেশেন্টের যা ক্ষতি হওয়ার সেটা আমাদের দেখেই ঘটে গেছে সিস্টার। নার্স ইমনের এমন হেয়ালিপনায় বড্ড বিরক্ত। ফল কাটা শেষ হয় ও ফলের প্লেট অদিতির হাতে ধরিয়ে দিয়ে পড়ল, আমি যাই এখন, আপনি বসুন। অদিতি ফেল চোখে নার্সের দিকে তাকালো, পরপর ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির নার্ভাসনেস দেখছে। অদিতি ঢোক গিলল।
ও একা থাকবে এই দুটো ছেলের মাঝে, মরেই যাবে অদিতি আতঙ্কে। অদিতি নার্সের হাত চাপলো, ভয় ভয় গলায় বলল, আপনি থাকুন প্লিজ, আমাকে ডিসচার্জ দিয়ে তারপর যান। নার্স অবাক হয়ে অদিতির দিকে তাকালো। ধ্রুব ইমনের বিরক্ত ভঙ্গিতে দিকে তাকালো। ওর চাহনি বলছে। সব দোস্ত আমাকে ঠেলে ঢুকেলে কেন? ইমন নিষ্পাপ এক চাহনি দিল ধ্রুবকে, পরপর অদিতির উদ্দেশ্যে বলল, অদিতি, নার্সের আরও কাজ আছে, উনি যাক। তোমাকে 2 মিনিট পরেই ওরা ছেড়ে দিচ্ছে, ভয় পেও না, আমরা ভীষণ গুড বয়। অদিতি ইমনের কথায় ভীষণ লজ্জায় পড়ে গেল। যে মানুষগুলো ওর জন্য এত কিছু করলো, এখন অদিতি ওদেরকেই চরিত্র নিয়ে অপমান করে ফেললো। অদিতি নার্সের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে রইল চুপচাপ, অথচ হাত কাঁপছে, সঙ্গে কাঁপছে হাতে ধরে থাকা ফলের প্লেট। নার্স ধ্রুবদের দিকে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল কেবিন থেকে। ধ্রুব অদিতি থেকে কয়েক ইঞ্চি দূরে এক সোফায় বসলো, পাশে ইমনও বসলো। অদিতি কিছুটা দোনমনো করে এক পর্যায়ে অস্বস্তিতে রক্তিম মুখ নিয়ে বলে ফেলল, আমি ভীষণ দুঃখিত। আমি আপনাদের থ্যাংক ইউ বলার পরিবর্তে এমন অদ্ভুত ব্যবহার দিয়ে ফেললাম। আমি ভীষণ লজ্জিত এটাতে। ইমন মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, সমস্যা নেই, তোমার এমন আচরণে আমরা ভীষণ অভ্যস্ত অদিতি। অদিতি এবারেও লজ্জায় পড়ে গেল। ও কি সবসময় সবার সঙ্গে এমন অদ্ভুত ব্যবহার করে? অদিতি তো ইন্টেনশনালি এমনটা কখনোই করে না। ও চায় সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, কিন্তু ছেলে দেখলে অদিতির বুক কাঁপে। অদিতি মাথা নিচু করে বসে রইল। ধ্রুব অনেকক্ষণ ধরেই অদিতিকে দেখছে। ও নিজের কথা দমিয়ে রাখতে না পেরে একসময় হঠাৎ বলে উঠল, ফলগুলো খাচ্ছে না কেন? এত বকবক করে সারাক্ষণ? অদিতি এহনোর কথায় চমকে মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। এমন ধরনের কথা হুট করে বলে ধ্রুব নিজেও অবাক হয়ে গেল। ও অপ্রস্তুতভাবে তাকালো তখন অদিতির দিকে। দুজনের চোখে চোখ পড়ল। ধ্রুব গলা খাকারে দিয়ে চোখ সরিয়ে অন্যদিকে এলোমেলো দৃষ্টি ফেলল। অদিতিও তাৎক্ষণিক চোখ সরিয়ে ফেলল। কম্পিত হাতে আলগোছে ফল খেতে লাগলো। ইমন ওদের এমন অপ্রস্তুত ব্যবহার দেখে সব স্বাভাবিক করতে বলল, অদিতি, তুমি কদিন ভার্সিটি এসো না, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছেন, এগুলো মেনে চলো কদিন। অদিতি মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর মনে চলছে অ্যাটেন্ডেন্স কমে যাবে সে কথা। হয়তো অদিতির মন পড়তে পারে ধ্রুব হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, পারলে প্রক্সি দিয়ে দেওয়া হবে, কাউকে বলে রাখা হবে। অদিতি অবাক হয়ে মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব তাকিয়েছিল অদিতির দিকে। অদিতি তাকাতে অপ্রস্তুত হয়ে নিজেকে গালি দিয়ে চোখ সরিয়ে ফেলল। এই মেয়েটার জন্য ধ্রুব কেন এত কিছু করছে ধ্রুব নিজেও জানে না। সেজন্যে ওর এমন আচরণে নিজেও নিজের উপর মহাবিরক্ত। অদিতির বুকটা আবারও কাঁপছে, ধারকান অস্থির হচ্ছে ভীষণ। ধ্রুবর দিকে চেয়ে থাকলে মনে হচ্ছে অদ্ভুত নেশা লাগছে, অদ্ভুত একটা ফিলিংস। অদিতি এক অনুভূতি চিনে না। অদিতির ভীষণ ভয় লাগে এই অনুভূতিগুলোর আচর যখন মনে লাগে। অদিতি হাঁটতে পারছে না, বারবার মাথা ঘুরাচ্ছে। তাই ধ্রুব হুইল চেয়ার টেনে আনলো। অদিতির ভীষণ লজ্জা লাগছিল হুইল চেয়ারে বসতে। যুবতী একজন নারী হয়ে এভাবে বৃদ্ধদের মতো হুইল চেয়ারে বসবেও? ছি! অদিতিকে এমন আইঢাই করতে দেখে ধ্রুব তীক্ষ্ণ চোখে তাকালো ওর দিকে। অদিতি সে দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল, সুরসুর করে বসে গেল হুইল চেয়ারে। ধ্রুব টেনে নিয়ে গেল লিফট অব্দি চেয়ার। অদিতি মনে মনে বোধ হচ্ছে আশেপাশে সবাই অদিতিকে দেখছে আর কানে কানে ফিসফিসাচ্ছে, বা কেউ ভিডিও করছে। অদিতির বাবাকে দেখিয়ে দিবে সবকিছু। কি করে গ্রামের ছাপোষা অদিতি একটা ছেলের থেকে সাহায্য নিচ্ছে। ছেলে পেলেদের আশেপাশে চলে এসেছে। অদিতি আতঙ্কে আবারও নীল হয়ে গেল। ধ্রুব হয়তো সেটা বুঝলো। ও নিজের মতো করে হুইল চেয়ার ঠেলতে ঠেলতে চাপা স্বরে বলল, কেউ দেখছে না তোমাকে, বি ইজি অ্যান্ড কনসিস্টেন্ট। অদিতি চমকে স্থির হয়ে গেল নিজের জায়গায়। ধ্রুব কিভাবে অদিতিকে এতটা বুঝে ফেলে? অদিতি কি খুব জোরে শব্দ করে চিন্তা করে? ছি, কি বিশ্রী ব্যাপার এগুলা। অদিতি তারপর চুপ করে গেল পুরোটা সময়। অদিতিকে যখন গাড়িতে তোলা হচ্ছে, অদিতি শুরুতে কিছুটা বেঁকে বসেছিল। এভাবে কারো এতটা সাহায্য নিচ্ছেও। সম্পূর্ণ ব্যাপারটাই অদিতির জন্য নতুন এবং লজ্জার এবং অনেকখানি ভয়েরও। তবে ধ্রুব যখন অদিতির এসব কাজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখে অদিতিকে, অদিতির মনে হয় গলা অবধি শুকিয়ে যায়। মনে হয় এই বুঝি সবার সামনে বখাটে ছেলেটা অদিতিকে থাপ্পড় বসালো। অদিতি না চাইতেও চুপচাপ বসলো উবারের পেছনের সিটে। ধ্রুব গাড়িতে উঠলো না। অদিতির ব্যাপারটা ভালো লাগবে না তাই। শুধু উবারের ড্রাইভারকে ধ্রুব লোকেশনটা বলে দিল। উবারের ড্রাইভার উত্তরে মাথা নাড়ল। ইমন ড্রাইভারের কানের কাছে গিয়ে ফিসফিস করলো, খবরদার, পেছনের মেয়ের দিকে লুকিং গ্লাসেও তাকানো যাবে না। শি ইজ বুকড অ্যান্ড সেলফি পৌঁছে দিবে। ওই যে আপুর বয়ফ্রেন্ড ধ্রুব, ও কিন্তু পেছনে পেছনেই থাকবে। ড্রাইভার ইমনের কথায় বড় বড় চোখে ধ্রুবর দিকে তাকালো।
হয়তো ভাবছে এ আবার কেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একা ছেড়ে দিচ্ছে। ধ্রুব তখন ভ্রুকুচকে ইমন ড্রাইভারের কানাকানি দেখছে। ও বুঝতে পারছে না দুজনের মধ্যে কি কথা হচ্ছে। ধ্রুব ইমনের এমন ন্যাকা ব্যবহারে যার পণ্যে বিরক্ত হয়ে বলল। আরে দেরি হচ্ছে, বাইকে ওঠো। ইমন আবারও চোখের ইশারায় শাসালো উবার ড্রাইভারকে, তারপর হেঁটে বাইকে গিয়ে উঠল। ধ্রুব ড্রাইভারকে টাকা আগেই দিয়ে দিচ্ছে অদিতিকে লুকিয়ে। ধ্রুব হঠাৎ অদিতির পাশের জানালা থেকে মুখ বাড়িয়ে জানালায় হাত রেখে অদিতির দিকে তাকালো। আচমকা ধ্রুব এভাবে মাথা ঝুঁকাতে অদিতি একটু সরে বসলো অনেকখানি। ধ্রুব স্বাভাবিক গলায় বলল, মেয়েদের হোস্টেলে আমি যেতে পারবো না, আমি বলে রেখেছি আমার জুনিয়রকে, ও নিচে এসে রিসিভ করে নিয়ে যাবে। অদিতি ধ্রুবকে দেখছে, মুখটা ধ্রুবর মারাত্মক গম্ভীর। ও ভয়ে ভয়ে মাথাটা নাড়ল। মূলত বুঝতে পারছে না অদিতির প্রতি ধ্রুবর কেন হঠাৎ এত উৎকণ্ঠা, এর পেছনে কারণ কি। ও যা ভাবছে সেটাই কি? না না, ঢাকার ছেলেদের কাছে হয়তো একটা কি আর এত উৎকণ্ঠা দেখানো স্বাভাবিক কোনো ব্যাপার। এগুলো ওসব নয়, সেসব ওদের গ্রামে ভাবা হয়। অদিতি গ্রামের, তাই ওর কাছে এসব বেশি বেশি লাগছে। তাই ও নিজেই নিজেকে মনকে প্রবোধ দিল। ধ্রুব চলে যাচ্ছে। অদিতি পাশে গ্লাস দিয়ে রেখে ধ্রুবর হাঁটার নিজস্ব ভঙ্গি। হাঁটার সময় আঙ্গুলের ফাঁকে ঝুলিয়ে রাখা বাইকের চাবি দুলছে। কালচারাল প্রোগ্রাম 2024। প্রতি বছর এই একটা সপ্তাহ বিশ্ববিদ্যালয়ে সবার জন্য স্বস্তির শ্বাস ফেলার একটা সময়। অদিতি তখন সবেই সুস্থ হয়ে ভার্সিটি এসেছে। ভার্সিটি এসেও অবাক। সবাই রীতিমতো কে কোন বিষয়ে অংশ নিবে একদম হই হুল্লোড় লাগিয়ে দিয়েছে। অদিতি ওদের এসব চুপচাপ দেখছিল। ওর হয়তো ইচ্ছে হচ্ছে কিছু একটা অংশ নিতে। অদিতিকে একপাশে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ পাশ থেকে ওর ব্যাচের একটা মেয়ে ওকে ইশারা করে চেঁচিয়ে উঠে বলে, এই অদিতি, তুই গানে পার্টিসিপেট কর, তোর গলা তো ভালো। অদিতি সঙ্গে সঙ্গে মানা করে বসলো। না না, আমি এসবে পারি না। অদিতির মানা সে শুনলই না। এই ব্যাচ থেকে পার্টিসিপেট কম পড়েছিল, তাই ব্যাচের সিআর তানিয়া এগিয়ে এসে অদিতির হাতে গানের লিস্ট জোর করে ধরিয়ে দিল। অদিতির কাঁধে হাত রেখে মিষ্টি হেসে বলল, তুই পারবি রে, ট্রাই তো কর একবার। এগুলোতে পার্টিসিপেট করলে প্রফেসরদের নজরেও আসা যায়, জানিস এটা? অদিতি তানিয়ার দিকে তাকালো। ওর গান গাওয়ার বড্ড শখ ছোট থেকে। মাঝে মধ্যে গুনগুন করে গান গাওয়াও হতো, তবে কোনো অনুষ্ঠানে কখনোই গাওয়া হয়নি। বাবা শুনলে ঠ্যাং ভেঙে গড়ে বসিয়ে রাখবে সেজন্যে। হঠাৎ অদিতির মত বদলে গেল। ওর হঠাৎ কেন যে উঠতে ইচ্ছা হলো কে জানে। ও আনমনে ভাবে, ওরা যেহেতু জোর করছে, গেয়েই ফেলা যাক। ও তাই এবার হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিল। হাতের গানের লিস্টটায় সাইন করে দিতে দিতে বলল, গানের জন্য আমার কাছে ইনস্ট্রুমেন্ট নেই। ভার্সিটি থেকে কি দেবে এগুলো? তানিয়া অদিতির হাত থেকে সাইন করা লিস্ট নিয়ে জমা করলো বাকি লিস্টের সঙ্গে। বলল, হ্যাঁ দিবে, তুই চিন্তা নিস না। কথাটা বলে অদিতির কাঁধে চাপড় দিয়ে চলে গেল আবার সামনে। গানের প্র্যাকটিসের জন্য ডাকছে তোমাদের। জুনিয়র ছেলে এসে বলে গেল অদিতিদের ক্লাসরুমে। তানিয়া যেহেতু ওদের এই কাজের ভলেন্টিয়ার, তাই ও সবাইকে খুঁজে খুঁজে ডেকে নিয়ে গেল অডিটোরিয়ামে। ওখানেই সামনের দুদিন গানের আসর বসবে। অডিটোরিয়ামে ইতিমধ্যে অনেকগুলো গিটার, ড্রাম, মিউজিক ইনস্ট্রুমেন্ট রেখে দেওয়া। অদিতি গিয়ে দাঁড়ালো সবার মাঝে। তানিয়া অদিতিকে দেখে পাশের কয়েকটা ইনস্ট্রুমেন্ট দেখিয়ে দিয়ে বলল, অদিতি, এখান থেকে চুজ করে নে ইনস্ট্রুমেন্ট আর প্র্যাকটিস করা শুরু করে দে। অদিতি মাথা নাড়ালো। ও ধীরে ধীরে হেঁটে সবগুলো গিটার নেড়েচেড়ে দেখছিল। এখানের মধ্যে একটা নীল রঙের গিটার ভীষণ সুন্দর, সবগুলোর মধ্যে দেখে মনে হচ্ছে দামিও। অদিতি খুশি হয়ে সেটাতেই হাত দিল। ভারী গিটারটা তুলে নিল নিজের হাতে। ওড়না ভালো করে সামলে একটা চেয়ারে বসে গিটারের স্ট্রিংয়ে হাত নেড়ে টুংটাং শব্দ করতে হঠাৎ অডিটোরিয়ামে ঢুকলো অদিতির বুকের কাঁপুনি উঠিয়ে দেওয়া সেই ধ্রুব ইয়ামিন। সেই একই হাঁটার নিজস্ব ভঙ্গি, গলায় ঝুলানো স্টার শেপের লকেট, মাথার চুল এলোমেলো, আজও গায়ে মলিন টি শার্ট। ধ্রুব অডিটোরিয়ামে আসার সঙ্গে সঙ্গে হল জুড়ে একটা শোরগোল ছিল। সেটা মুহূর্তেই বন্ধ হয়ে গেল। সবাই তাড়াহুড়োভাবে ব্যস্ত হয়ে যায় যার যার ইনস্ট্রুমেন্ট ঠিক করতে। ধ্রুব নিজের মতো করে হেঁটে গিয়ে বসলো নিজের জন্য সবসময় বরাদ্দ করে রাখা চেয়ারটায়। অদিতি ধ্রুবকে দেখছে, সঙ্গে অনুভব করছে সেই একই যন্ত্রণাদায়ক বুকের কাঁপুনি। কেন বারবার বারবার ধ্রুবকে দেখলেই এলোমেলো লাগে অদিতির নিজেকে। ধ্রুবকে দেখলেই মনে হয় ছুটে কোথাও পালিয়ে যেতে। এই কেনগুলির উত্তর হয়তো কোথাও না কোথাও অদিতির কাছেই আছে, কিন্তু ভীত অদিতি এসব নিজের মনের কোথাও জায়গা দিতে চায় না। ও ছুটে পালিয়ে যায় এই অনুভূতিগুলো থেকে। অদিতি তানিয়ার কানের কাছে ঝুঁকে ডাকলো, তানিয়া। তানিয়া সবার পারফরমেন্স নোট করছিল।
অদিতির ডাক শুনে ওর দিকে ঝুঁকলো। অদিতি ধীমে গলায় জিজ্ঞাসা করলো। সিনিয়র ছেলেরাও আমাদের সঙ্গে একসঙ্গে পারফর্ম করবে? তানিয়া অদিতির কথা শুনে ওর দিকে ভ্রু নাড়িয়ে পরপর আর চোখে ধ্রুবর দিকে চেয়ে হঠাৎ শব্দ করে হেসে উঠল। ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো। আরে অদিতি, ধ্রুব ভাই তো আমাদের ভার্সিটির সেরা গায়ক। সব গানের পারফরমেন্স উনি জাজ করে তারপরেই স্টেজে পারফর্ম করার জন্য সিলেক্ট করে। তুই এটা জানিস না? অদিতি তানিয়ার এভাবে জোরে জোরে বলা কথায় রীতিমতো ভড়কে গেল। চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওর দিকে। অদিতিকে কি ভাবছে সে? ও যেচে তার খোঁজ নিচ্ছে, কিন্তু অদিতি তো ধ্রুবর কথা জিজ্ঞাসা করেনি। ধ্রুব চেয়ে আছে এখনো, ওর চোখে মুখে কিছুটা অবাক ভাব। হয়তো আশা করেনি অদিতি ওর সম্বন্ধে জানতে চাইছে। অদিতি অপ্রস্তুতভাবে চোখ ফিরিয়ে নিল দ্রুত। তার দিকে আর একবারও চোখ দেওয়া যাবে না। কিভাবে যেন তাকায়, যেন চোখের ইশারায় অদিতিকে কিছু একটা বলে। অদিতি গিটারে সুর তুলছে। ধ্রুব তখনও আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। হঠাৎ অদিতির হাতের দিকে চোখ গেল। ওর হাতে ধ্রুবর সেই গিটার। ধ্রুব গিটারটা দেখে আবারও অদিতির গোল গোল মুখের দিকে তাকালো। গম্ভীর স্বরে সবার মধ্যেই ডাকলো, অদিতি। অদিতি চমকে তাকালো। ধ্রুবর আচমকা ডাকে সবাই ওর দিকে তাকালো। অদিতি জবাব দিল, জি। ধ্রুব বরাবরের মতোই শান্ত স্বরে অদিতির হাতের গিটার ইশারা করে পড়ল। দ্যাটস মাই গিটার। অদিতি নিজের হাতের গিটারের দিকে তাকালো, তারপর লজ্জায় পড়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখনও অদিতির দিকে ভ্রু নাড়িয়ে দেখে যাচ্ছে। অদিতি গিটার হাতে উঠে দাঁড়িয়ে ধ্রুবর দিকে গিটারটা বাড়িয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির হাত থেকে নিল সেটা। তখন ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। গিটার নেওয়ার সময় ধ্রুবর হাতটা আচমকা ছুঁয়ে গেল অদিতির আঙ্গুলগুলো। হঠাৎ পুরুষালী এমন রুক্ষ হাতের স্পর্শে অদিতি চমকে উঠে গিটারটাই হাত থেকে ফেলে দিল। সম্পূর্ণ অডিটোরিয়ামে ঝমঝমিয়ে আওয়াজ হলো। ধ্রুব হতভম্ব চোখে একবার মেঝেতে পড়ে থাকা গিটার দেখে আরেকবার অদিতিকে মাথা তুলে দেখছে। ওর এত শখের যত্নে রাখা গিটার। অদিতি এমন একটা ঘটনায় ভীষণভাবে অপরাধবোধে ভুগল। দ্রুত গিটার মেঝে থেকে তুলে ধ্রুবর পাশে চেয়ারে রেখে দিল। আই ঢাই করে উঠে বলল, আমি ভীষণ সরি। আমি না বুঝতে পারিনি কিভাবে এটা। গিটার ভালো আছে বোধহয়, এখনো নষ্ট হয়নি সম্ভবত। অদিতি চোখ মুখ কুঁচকে ধ্রুবকে বারবার সরি বলছে। ধ্রুব স্থির চোখে অদিতির মুখের দিকে চেয়ে রইল। একটা সময় নিজের চোখ সরিয়ে গিটার হাতে নিতে নিতে বলল, রিল্যাক্স, আমি চেক করছি, ওয়েট। অদিতি চুপচাপ এগিয়ে বসলো নিজের চেয়ারে। ধ্রুব গিটারের স্ট্রিংয়ে আঙ্গুল নাড়িয়ে সুর তোলার চেষ্টা করছে, অথচ সুরগুলো ছন্দপতন হচ্ছিল বারবার। অদিতি তীব্র অপরাধ বোধ নিয়ে ধ্রুবকে দেখছে। ধ্রুব বিরক্ত হয়ে গিটারটা রেখে দিল। পাশ থেকে একটা ছেলে বলল, ভাই গিটারটা ঠিক করাতে হবে বোধহয়। ধ্রুব হাত দেখিয়ে আটকে দিয়ে বলল, আমি করে নেবো এটা, তোরা প্রজেক্ট শুরু কর, আমার যেতে হবে। ধ্রুবই আমিন। পড়াশোনায় ফাঁকিবাজ হলো, গানের ব্যাপারেও একটু অন্যরকম। ওর শখ এটা, যা ওর একাকিত্ব দূর করতে ব্যবহার করে এসেছে ছোট থেকে বাসায় দরজা বন্ধ করে গান গাইতো। তবে যখন থেকে ধ্রুব অ্যাংজাইটি অ্যাটাক হওয়া শুরু হলো, ডাক্তারের কথা মতন ধ্রুবকে তখন ভার্সিটির গানের প্রোগ্রামগুলোতে নাম জড়িয়ে দিলেন সৌরভ। বখাটে ধ্রুব ইয়ামিন এই একটা ব্যাপারে ভীষণ যত্নবান। ও নিজে থেকেই ভার্সিটির প্রোগ্রামে গান গায়, তবে আজ অব্দি কোনো পুরস্কার নেয়নি গানের জন্যে। ও এমনি গান গাওয়া শেষ হলে ওকে আর খুঁজে পাওয়া যায় না। ও ছুটে বেড়ায় নানা দিকে। পরবর্তীতে প্রফেসররা বিরক্ত হয়ে ধ্রুবকে প্রাইজ দেওয়ায় বন্ধ করে দিয়েছেন। সেসব কথা যাক, আপাতত সবাই প্র্যাকটিস শুরু করেছে। অদিতি অন্য আরেকটা গিটার হাতে তুলল। ধ্রুব আরেকজনের গিটার নিল নিজের হাতে। ও আলগোছে সেটা হাতে নিয়ে স্ট্রিংয়ে হাত নাড়াতে নাড়াতে আরও একবার অদিতির দিকে তাকালো। ভাবেও সামান্য হাত ছুতে এই মেয়ের এত করুণ অবস্থা দেখে হঠাৎ করে গম্ভীর ধ্রুবর কেন যেন হাসি পেয়ে গেল। এতটা নাজুক মেয়ে তো আর ঢাকা শহরে সবসময় দেখা হয় না ওর। বলতে চাইলে এই প্রথম। অদিতি তখন আনমনে গুনগুন করছে। হঠাৎ করে ধ্রুবর মনে প্রশ্ন জাগলো, এই মেয়েটার গানগুলো কেমন? ও গান গাইলে ওর মুখ থেকে এক্সপ্রেশন কেমন হয়ে যায়? সুর তালের সময় কি চোখ বন্ধ করে সুর তোলে? গান গাইতে গেলে ওর মনে কি বাকি সবার মতো কেউ ভেসে ওঠে নাকি? এসব জানতে ইচ্ছে হওয়া অবশ্যই ভোগাস, একদম বেহুদা। তবুও ধ্রুব নিজের এই মনের বেহুদা চিন্তা থেকে নিজেকে দমাতে পারল না। আনমনা হয়ে রইল পুরোটাক্ষণ। দেখতে দেখতে অদিতির পালা এলো গান গাওয়ার। অদিতি আর চোখে একবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর সামনে গান গাইবে, মনে মনে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে ওর। তবুও অদিতি উঠে দাঁড়ালো, গিটারে গানে সুর তোলার চেষ্টা করলো, তারপর চোখ বুজে গলা ছাড়লো। তখন তোমার 21 বছর বোধ হয়। আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়।
ধ্রুব পিপাসু দৃষ্টিতে স্থির চেয়ে রইল অদিতির দিকে, ওর বুজে থাকা চোখ দুটোর দিকে, ওর চিকন ঠোঁটের দিকে। গ্রামের ওই সাধারণ মেয়ের এই ছোট ছোট অসাধারণ বৈশিষ্ট্যগুলো বখাটে ধ্রুব ইয়ামিনকে ক্রমশ জড়িয়ে নিচ্ছে নিজের নেশায়। অদিতি আবার গান ধরল। লজ্জা জড়ানোর ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। গান শেষ হলে সবাই করতালি দিল। অদিতি সবার দিকে চেয়ে মুচকি হাসলো। তখনই ধ্রুব ও ইয়ামিন হৃদয় লুটিয়ে পড়ল ওই নদীর তীরে। হয়তো সেটা স্বয়ং ধ্রুব নিজেও বুঝেনি। সবার গান গাওয়া শেষ হলো। ধ্রুব ওর নষ্ট গিটারটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এলো অডিটোরিয়াম থেকে। ধ্রুব বাইকের চাবি হাতে ঝুলিয়ে বাইকের দিকে এগোচ্ছে, পেছন থেকে ওর সাঙ্গপাঙ্গ। ধ্রুব গিটার দেখে ইমন বলল, তোর গিটার নাকি ভাবি ভেঙে ফেলেছে? ধ্রুব বিরক্ত হয়ে তাকালো ইমনের দিকে, বলল। ডন কল হার ভাবি। ইমন হেসে ফেললো, বলল, যে গিটার তুই আমাদের ছুতেই দিসনি কোনোদিন। গিটারের উপর ছোটবেলায় লিখে রাখতি যে ডোন্ট টাচ। এখন একটা বাইরের মেয়ে দ্য ফেমাস ধ্রুব ইয়ামিনের গিটার নষ্ট করে ফেললো, আর তুই কিছুই বললি না। তুই আমাদের সেটা বিশ্বাস করতে বলছিস, তাই তো? পাশ থেকে সুমন টিপ্পনি কেটে বলল, ভাই আপনি প্রেমে পড়ার 2 নাম্বার স্টেজে আছেন, এটা কিন্তু ফাইনাল। রাজু টিপ্পনি কেটে বলল, ভাই আজকাল দাঁড়িয়ে না ওঠা পোলাপান প্রেম করতেছে, আর আপনি কিনা প্রেম স্বীকার করতেই ভয় পাচ্ছেন। ধ্রুব ভ্রু কুচকে ফেললো, বলল। আমি ভয় পাচ্ছি? রাজু হেসে হেসে বলল, হ্যাঁ পাচ্ছেনই তো। তোরে তো আমি। ধ্রুব তেড়ে গেল রাজুর দিকে। রাজু দৌড় লাগালো। ধ্রুব ধরতে পেলে মান ইজ্জত থাকবে না, আর রাস্তায় ধরে মাইল লাগাবে। তখন হোস্টেলে যাচ্ছে অদিতি। ও কাঁধের ব্যাগ এক হাতে চেপে অপর হাতে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। ধ্রুব দৌড়ের সময় ওকে লক্ষ্য করেনি। অদিতি ফোনে কথা বলছিল দেখে ধ্রুবকে খেয়ালই করেনি। তারপর দুজনে খেলো ধাক্কা একটা। অদিতির ফোন ছিটকে পড়লো রাস্তায়। ও চোখ বড় বড় করে টাল হারিয়ে পড়ে যেতে নিচ্ছিল, তবে সামলে নিল ধ্রুব। কৌশলে এক হাতে চেপে ধরল ওর পিঠ, অপর হাতে পাশে থাকা বখাটে ধ্রুব ইয়ামিন এবং গ্রামের ছাপোষা অদিতি হায়াতের প্রেমের শুরুটা হয়তো এখন থেকেই শুরু হয়েছিল। ধ্রুব অবাক চোখে দেখে যাচ্ছে অদিতিকে। অদিতির আতঙ্কে নীল হয়ে যাওয়া মুখটি, ওর নাক, ওর তিরতির করে কেঁপে ওঠা ঠোঁট, কুচকানো 2 চোখ, সবকিছু মারাত্মকভাবে গ্রাস করে নিল শক্ত পাথর মজার ধ্রুব ইয়ামিনকে। ধ্রুব অনুভব করল ওর বুক কাঁপছে, ওর শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। ও স্বাভাবিক নয় ভেতরে ভেতরে। সবটাই ধ্রুব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ধ্রুব ইয়ামিন সম্ভবত ফেঁসে গেছে। অদিতি আশেপাশে ভয়ে ভয়ে তাকালো। কেউ কি দেখে নিয়েছে? না, কেউই দেখেনি। ও স্বস্তির শ্বাস ফেলল। তারপর চোখ মুখ খিচে ধ্রুবর বুকে ধাক্কা দিল। ধ্রুব বুঝতে পেরে সাথে সাথে ছেড়ে দিল অদিতিকে। দুজনেই সোজা হয়ে দাঁড়ালো। অদিতি আর ধ্রুবর দিকে একবারও তাকালো না। ও রাস্তায় আশেপাশে খুঁজতে লাগলো কিছু। রাস্তার একপাশে ভেঙে চুরে পড়ে থাকা ফোনটা দেখতে পেল। ভাঙা ফোন হাতে তুলে অদিতির মনটাই খারাপ হয়ে গেল। একবার ধ্রুবর দিকে চেয়ে পরপর চোখ গড়িয়ে নিয়ে ফোন হাতে উঠে দাঁড়ালো। ধ্রুব অদিতির মন বুঝে আগ বাড়িয়ে বলল, ভেঙে গেছে না, আমি এটা ক্ষতিপূরণ। অদিতির সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, ও চায় না ধ্রুবর সঙ্গে এভাবে বারবার কোনো না কোনোভাবে ওর দেখা হোক। অদিতি কখনোই চাইবে না, যার জন্য অদিতির মন বারবার বেইমানি করে কিছু একটা অনুভব করে তার চোখে চোখ মেলাতে। অদিতি ঠিক করেছে, ও আজ থেকে এড়িয়ে যাবে ধ্রুবকে যতটা পারা যায়। চোখে চোখ মেলাবে না। চোখে চোখ মেলালে ওর বিপদ, ঘোর বিপদ। অদিতি তারপর ধ্রুবর দিকে আর একবারও তাকালো না। দ্রুত ওকে এড়িয়ে পাশ কাটিয়ে হেঁটে গেল। ধ্রুব আহাম্মক হয়ে অদিতির কাজগুলো দেখে গেল। মেয়েটার হুট করে হয়েছেটা কিও বুঝতে পারলো না। অদিতি চলে যেতেই রাজু এবার দূর থেকে এগিয়ে এলো ধ্রুবর দিকে। দুজনে একই সঙ্গে অদিতির যাওয়ার দিকে চেয়ে আছে। রাজু নিজে এবার কিছুটা অবাক হয়ে বলল, ধ্রুব ভাই, ভাবি কি পালিয়ে গেল তোমার থেকে? ধ্রুব ভ্রু কুচকালো। সেভাবে অদিতির যাওয়ার দিকে চেয়ে দেখতে দেখতে প্রশ্ন করে বলল, এটা পালানো ছিল। রাজু সায় দিয়ে বলল, পালানোই তো। আমার সিক্স সেন্স বলছে ভাবি আজকের পর তোমার মুখোমুখি আর হবে না। ধ্রুব নিজের মধ্যে হয়তো নেই, ও বোকার মতো প্রশ্ন করে বসে, কেন? ও আমার মুখোমুখি হবে কেন? রাজু একের পর এক ধ্রুবর অবিশ্বাস্য প্রশ্ন শুনে নিজেই হতভম্ব হয়ে গেল। ও এবার ধ্রুবর হাত ঝাঁকিয়ে বলল, ভাই আপনি ঠিক আছেন? ধ্রুব সম্বিত ফিরে পেল এবার। ও এসব কি সস্তা কথা বলছে? ধ্রুব ইয়ামিনের বৈশিষ্ট্যের সঙ্গে এসব চায় না। তাই ধ্রুব চোখ সরিয়ে রাজুর দিকে চেয়ে আবারও মুখটা গম্ভীর করার চেষ্টা করে। গলা খাকারি দিয়ে পুনরায় নিজের ফর্মে ফেরার চেষ্টা করলো।
সকাল থেকে খালি পেটে বেরিয়েছিল অদিতি। দুপুরের দিকে এবার ক্ষুধায় পেটে চোচো করতে শুরু করে দিয়েছে, তাই ক্লাসের ফাঁকে একবার ব্রেক পেয়ে ক্যান্টিনে এসে বসেছে। সিঙ্গারা চা অর্ডার দিয়েছে। হঠাৎ অদিতির সামনে এসে বসে পড়ল ধ্রুবদের ক্লাসের এক ছেলে। অদিতি ভরকে গিয়ে বড় বড় চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা অদিতির দিকে হেসে তাকালো। পরিচিত হওয়ার জন্য হ্যান্ডশেকের জন্য এক হাত বাড়িয়ে দিয়ে হালকা হেসে বলল, হ্যালো অদিতি, আমি তন্ময়। অদিতি তন্ময়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। হ্যান্ডশেক করাও কি এই ঢাকা শহরের ভীষণ স্বাভাবিক? অদিতি অস্বস্তিতে পড়ে গেল ও হাত না বাড়িয়ে নিচু গলায় সরাসরি বলল, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া ডাক, তার মধ্যে আবার হ্যান্ডশেক না করায় তন্ময় লজ্জা পেয়ে হাত নামিয়ে নিল। গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি তোমার গান শুনেছিলাম। অসম্ভব সুন্দর গান গাও তুমি। অদিতি ধীমি স্বরে বলল, থ্যাংক ইউ। হঠাৎ ওদের কথার মধ্যে ধ্রুব ওর সাঙ্গপাঙ্গ কিনে ক্যান্টিনে ঢুকলো। অনেকে সালাম দিল সিনিয়র হিসেবে ধ্রুবকে দেখে। ধ্রুবর চোখ সহসাই গেল ক্যান্টিনের একপাশে বসে থাকা তন্ময় অদিতিদের দিকে। ধ্রুবর ভ্রু কুচকে গেল সঙ্গে সঙ্গে। ওর কানের কাছে সুমন এসে বিড়বিড় করলো, ভাই তন্ময় আবার আপনার জিনিসই নজর দিচ্ছে। দেখেন ভাবিকে যেভাবে দেখছে মনে হয় খেয়ে ফেলবে। ধ্রুব বিরক্ত হয়ে সুমনের দিকে তাকালো। চোখ দিয়ে শাসাতেই সুমন ঠোঁটে আঙ্গুল চেপে চুপ হয়ে গেল। ধ্রুব নিজের মতো করে গিয়ে একটা চেয়ারে বসলো। ওর পাশে বসলো 3 ইডিয়েটের এক দল। হঠাৎ অদিতির চোখ গেল ওর সামনে। ও চমকে উঠেছে। ধ্রুব স্বয়ংবর সামনে বসা। অদিতির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ক্যানের কোকাকোলা গিলছে। যেভাবে অদিতি তন্ময়কে দেখছে যেন এক্ষুনি থাবা বসিয়ে দুজনকে দিনে তারা দেখিয়ে দিবে। অদিতি চেয়েছিল, চোখে চোখ পড়তেই হুট করে হৃদস্পন্দন বেড়ে গেল। অদিতি চমকে উঠে বুকের বাঁ পাশে এক হাত রাখলো। মনে পড়ে গেল ও তো ভেবেছেই ধ্রুবকে এখন থেকে ইগনোর করবে। ধ্রুবর চোখে আর কখনো তাকাবে না। ওই চোখে তাকালেই বিপদ। যখনই অদিতি তাকায় ধ্রুব ইয়ামিন তখনই যেন নির্লজ্জের মতো চেয়ে থাকে অদিতির দিকে। অদিতির বুক মারাত্মক কাঁপে তখন। তন্ময় ধ্রুবকে দেখে যেন আরও আশকারা পেল। ও বারবার অদিতিকে এটা ওটা জিজ্ঞাসা করছে, অথচ অদিতি পুরোদমে ইগনোর করতে চাইলো তন্ময়কে। সিঙ্গারা এলেই ও এখান থেকে পালিয়ে যাবে। এমনিতেই ওর বুক কাঁপে, তার মধ্যে আবার ধ্রুব এক অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দুজনার দিকে। অদিতি ভয় আতঙ্ক এবার যেন মাত্রা ছাড়াবে। তন্ময় অদিতির থেকে কোনো সাড়া না পেয়ে বাঁকা চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখের ইশারায় তন্ময়কে যেন ভস্ম করে দিতে চাইলো। তন্ময় ওর এমন চাহনি দেখে হাসলো। পরপর আবার অদিতির দিকে চেয়ে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলল, ক্যান আই গেট ইউর নাম্বার? আই গেস আমাদের প্রয়োজন পড়বে এটার। অদিতি চমকে তাকালো তন্ময়ের দিকে। সরাসরি নাম্বার চেয়ে বসেছে। অদিতির সিঙ্গারা ততক্ষণে চলে এসেছে। ও সিঙ্গারার প্যাকেটটা এক হাতে চেপে অপর হাতে ব্যাগ তুলে নিল কাঁধে। তারপর উঠে দাঁড়িয়ে তন্ময়ের দিকে চেয়ে তাড়াহুড়ো করে বলে উঠল, আমি আসি। বলে দ্রুত এক দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তন্ময় আহাম্মক হয়ে অদিতির যাওয়ার দিকে চেয়ে রইল। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর হাতের ক্যানের অবস্থা ততক্ষণে মারাত্মক খারাপ। সমস্ত রাগ জেদ এটার উপরেই ঝাড়ার কারণে ক্যান দুমড়ে মুচড়ে গেছে রীতিমতো। ধ্রুব ওটা ফেলে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল তন্ময়ের দিকে। তন্ময় ধ্রুবকে এগিয়ে আসতে দেখেছে, তবুও ওকে ইগনোর করার চেষ্টা করে আরাম করে গুনগুন করে গান গাইতে গাইতে কানে হেডফোন লাগালো। ধ্রুব ওর সামনে গিয়ে অদিতির চেয়ারটায় বসলো। তারপর বিশ্রী একটা হাসি দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো তন্ময়, আমি ধ্রুব ইয়ামিন। ধ্রুব তন্ময়ের সামনে গিয়ে অদিতির চেয়ারটায় বসলো। তারপর বিশ্রী একটা হাসি দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল। তন্ময় কান থেকে হেডফোন খুলে অমায়িকভাবে হাসার চেষ্টা করে চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো ধ্রুবর সাথে। ভেরি নাইস টু মিট ইউ ধ্রুব। ধ্রুব ভ্রু কুচকে তাকালো। দুজনেই চেয়ারে বসলো মুখোমুখি। তন্ময় আশেপাশে ধ্রুব 3 ইডিয়টস দেখে। সবাই ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওরা তিনজন তন্ময়কে কামড়ে কুমড়ে খেয়ে ফেলবে। খেয়ে ঢেকুর অবধি তুলবে না। তন্ময় ওদের দিকে চেয়ে আবারও হেসে চোখ সরিয়ে ধ্রুবকে দেখলো। ধ্রুব স্বাভাবিক গলায় বলল, দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় উত্তর দিল, ভালো, পড়াশোনার চাপ বেশি অবশ্য। সুমন পাশ থেকে কড়া গলায় অথচ গা জ্বালানো হেসে বলল, টপারদের তো পড়ার চাপই থাকে। আমগো লাইফ বিন্দাস, নো চাপ। তন্ময় সুমনের দিকে চেয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু ওর আগুন চোখ দেখে নিমিষে হাসিটুকু গিলে নিয়ে সরাসরি ধ্রুবর দিকে চেয়ে বলল, দ্য ফ্রেমাস ধ্রুব ইয়ামিনের সঙ্গে টপারদের কোনো সখ্যতা নেই বলেই আমি জানি। আমার কাছে কেন আসা হলো শুনি? ধ্রুবর বলা লাগলো না কিছুই। পাশ থেকে ইমন টেবিলে হাত রেখে তন্ময়ের দিকে ঝুঁকলো। তন্ময় মাথাটা একটু পিছিয়ে নিল। তখন ইমন কড়া গলায় জানিয়ে দিল,
যারে মিয়া তুমি লাইন মারতেছো, ওই মেয়ে আমাদের ধ্রুবর না। আচ্ছা, ওই মেয়ে আমাদের ধ্রুবর না হওয়া গার্লফ্রেন্ড, তাই চোখটা নামিয়ে আজ থেকে ওই মেয়ে তোমার ভাবি। কি রাখবা? ভাবি। ইমন টেনে টেনে স্পষ্ট গলায় ভাবি শব্দটা কানে গেঁথে দিল তন্ময়ের। তন্ময় হাসল, ওর কথা যেন ইমনের কণ্ঠে কৌতুক ছিল। ও হেসে হেসে বলল, ভাবি, গার্লফ্রেন্ড আর অদিতি। ডোন্ট বি লাইক জোকার। ধ্রুব এবার নিজে কথা বলল, অদিতি তোরে পাতা দিছে, তার মানে ও কমিটেড। এতটুকু বোঝার জন্য আমার মনে হয় কষ্ট করা লাগে না কোনো ছেলে। তন্ময় নিজের কথায় অটুট বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।